প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে এসএসসি কাজ ক্ষমতা শক্তি চতুর্থ অধ্যায়ের একটি টপিকস কপিকল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই কপিকল নিয়ে লেকচার চেয়েছিলে, তাই আমি কপিকল নিয়ে একটি লেকচার করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কপিকল পড়ানোর আগে আমাকে এই কপিকলের ছবিগুলো দেখতে হবে এবং কপিকল রিলেটেড কি কি বিষয় থাকে তার উপর ভিত্তি করে আমরা তিনটা ছবি এখানে এঁকেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে একটা বস্তু যার ভর m 5 কেজি। এই হচ্ছে কপিকল। কপিকলের সাহায্যে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া আছে m1, যার ওজন যার ভর 15 কেজি। এই বস্তুটার ভর 15 কেজি, তাই অভিকর্ষ বলের কারণে সে নিচের দিকে ক্রিয়াশীল হবে। এই বস্তুটার ভরও 5 কেজি, সেও নিচের দিকে ক্রিয়াশীল হবে, সেটা W দিয়ে প্রকাশ করা হয়েছে। কিন্তু এই যে টেবিলটা রাখা হচ্ছে, টেবিলটা একটা প্রতিক্রিয়া বল দিবে উপরের দিকে, ফলে এই বস্তুর ওজন এই প্রতিক্রিয়া বলের কারণে নাকচ হয়ে যাবে। এই টেবিলটি ঘর্ষণবিহীন। ঘর্ষণবিহীন হলে এখানে কত ত্বরণ হবে সেই ত্বরণটা আমাদের খুব দরকার। আসলে এই বস্তু দুটার ত্বরণ কত হবে, ত্বরণটা আমাদের খুব দরকার। এখানে যে বলটা আছে, এই বলের কারণে এই বস্তুটা নিচের দিয়ে পড়তে থাকবে। যেহেতু এটা ঘর্ষণবিহীন কপিকল, মেঝেতে কোনো ঘর্ষণ নেই, টেবিলের মেঝেতে কোনো ঘর্ষণ নেই, ঘর্ষণবিহীন কপিকল, তাহলে এটা নিচের দিকে পড়তে থাকবে। এটার উপর ক্রিয়াশীল বল কত আমরা জানি, অভিকর্ষ বলের সূত্র অনুযায়ী F1 = m1g। এই F1 = m1g, এই বলটা এই দুটো বস্তুর উপর ক্রিয়াশীল থাকবে। F1 = m1g, এই বলটা এই দুটো বস্তুর উপর ক্রিয়াশীল থাকবে। এই বস্তুটা নিচের দিকে নামলে এই বস্তুটাও যাবে। তোমাদের চিন্তা করতে হবে, এই দুটো বস্তুকে একটা সুতা দিয়ে বাঁধা আছে, সুতাটা ভরহীন। এই দুটো বস্তুকে একটা ট্রেনের মতো কল্পনা করতে হবে বা একটা যন্ত্রের মতো কল্পনা করতে হবে। পুরো যন্ত্রটা একটা ভেবে নামতেছে। তাহলে F1 যে বলটা কার্যকর থাকবে, সেই এই দুইটা বস্তুর ভরের উপরে কার্যকর থাকবে। তা এই দুটো বস্তুর উপর বল যদি F হয়, F হবে ইকুয়াল F1 = m1g। আর এই বিকল কি হবে, এই বিকল হবে m + m1, এই ভর প্লাস এই ভর যোগ করে তার সাথে a ইকুয়াল এই বল। কারণ এই বলটা তো এই দুইটা বস্তুর উপরেই ক্রিয়াশীল থাকবে, এই দুইটা বস্তুর উপরেই ক্রিয়াশীল থাকবে। তাহলে m + m1 a = m1g। এখান থেকে আমরা a বের করি, তার m + m1 চলে আসবে নিচে, আর m1g, m1 এর মান হচ্ছে 15 কেজি × 9.8, আর m + m1 মান বসিয়ে দিয়ে 7.35 মিটার/সেকেন্ড²। এই ত্বরণটা এই দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল থাকবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ত্বরণটা আমরা পাইলাম, এই ত্বরণটা এই দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল থাকবে। এই বস্তুটা এই ত্বরণে নামবে, এই বস্তুটাও একই ত্বরণে নামবে। আমরা শুরুতেই বলে দিয়েছি, দুটো বস্তুকে একটা বস্তু কল্পনা করতে হবে, একটা গাড়ি কল্পনা করতে হবে, বা একটা ট্রেন কল্পনা করতে হবে, যে এটা ইঞ্জিন, তার এটা বগি, সে কল্পনা করতে হবে। এইভাবে নামতেছে, তাহলে এর ত্বরণ যা, এরও ত্বরণ তা, এই যা। এবং এই দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল বল হচ্ছে F হচ্ছে ক্রিয়াশীল বল। এটা কার উপর ক্রিয়াশীল, এই দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল, তাই এখানে দুইটা বস্তুরই ভর দেওয়া হয়েছে। বইয়ে অন্যভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে, টান দেওয়া হয়েছে, কিন্তু মাধ্যমিক লেভেলে আমরা টান নিয়ে কোনো আলোচনা করব না। এসএসসি ক্ষেত্রে আমরা শুধু এভাবেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, কিভাবে আমাদের এর মানটা বের হচ্ছে। পরের চিত্রে 2 নম্বর চিত্রে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো 2 নম্বর চিত্রে দুটি বস্তু ঝুলানো হয়েছে, আর এই টেবিলের উপর একটা বস্তু আছে, কপিকল। দেখো কপিকল, এই বস্তুটা ভর m1 = 15 কেজি, এই বস্তুটা ভর m2 = 10 কেজি, আর এই বস্তুটা ভর m = 5 কেজি। এই বস্তুটার ওজন ঠিক নিচে ক্রিয়াশীল, কিন্তু টেবিলে একটা প্রতিক্রিয়া বল দিবে উপরের দিকে, ফলে এই বস্তুটার ওজন প্রতিক্রিয়া বলের কারণে নাকচ হয়ে যাবে। এই বস্তুটা বল এই দিয়ে ক্রিয়াশীল, এটা, আর এটার বল এই দিয়ে ক্রিয়াশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটার ভর বেশি আর এটার ভর কম, তাই এর বল বেশি, এর বল কম। এর বল থেকে এর বল বিয়োগ করলে যে বলটা পাওয়া যাবে সেটা থেকে কার্যকর বল। এই কার্যকর বলের কারণে এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠে আসবে, তার সাথে সেই বস্তুটাও উপরের দিকে উঠে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটা বস্তুর উপর ক্রিয়াশীল বল কত থাকবে, বলা হয়েছে m1 ভরের বস্তুর যে বল পাবো, সেই বল থেকে m2 ভরের বস্তুর যে বল পাবো, সেই বল বিয়োগ করার পর যে বলটা থাকবে, সেই বলটা এই তিনটা বস্তুর উপরেই ক্রিয়াশীল থাকবে। অর্থাৎ m1 m2 এই তিনটা বস্তুর উপরে এই বলটা ক্রিয়াশীল থাকবে।
তাহলে এই তিনটা বস্তুর উপর যদি ক্রিয়াশীল বল F হয়, তো F ইকুয়াল আমরা বলতে পারবো F ইকুয়াল F1 মাইনাস F2, F1 ইকুয়াল M1G, F2 ইকুয়াল M2G, আর এই তিনটা ভর M প্লাস M1 প্লাস M2A। এখন আমরা এখান থেকে ত্বরণটা বের করে ফেললাম, ক্যালকুলেশন করে ত্বরণ আসলো 1.633 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই ত্বরণে এই বস্তু এই বস্তু এই বস্তু তিনটা বস্তু এইভাবে গতিশীল হবে। তিনটা বস্তুকে তোমাকে একটা বস্তু বা একটা গাড়ি বা একটা ট্রেনের সাথে কল্পনা করতে হবে, ট্রেনের ইঞ্জিন এটা টানতেছে, এই তিনটে উঠে আসতেছে, এরকম কল্পনা করতে হবে, আর এই সুতাকে ভরহীন বিবেচনা করতে হবে। তাহলে আমরা যে ত্বরণটা পেলাম, এই ত্বরণটা এই তিনটা বস্তুর উপরে ক্রিয়াশীল, এটা হচ্ছে কার্যকর ত্বরণ। আর এই ত্বরণের কারণে যে বলটা পাওয়া যাবে সেটা হচ্ছে কার্যকর বল। এই বলটা এই তিনটা বস্তুর উপর ক্রিয়ারত আছে, এই টেবিলে কোনো ঘর্ষণ বল নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের চিত্রের দিকে আমরা তাকাই। পরের চিত্রের দিকে এখানে ঘর্ষণ বল বিদ্যমান। এখানেও দেখো, এখানে একটা বস্তু M1, তার 15 কেজি ভর, এর বল নিচের দিকে ক্রিয়াশীল অভিকর্ষ বলের কারণে। এটা M2, এর ভর 10 কেজি, এটাও নিচের দিকে ক্রিয়াশীল। এটা ভর 5 কেজি, এটার বল ক্রিয়াশীল নিচের দিকে, কিন্তু টেবিলের প্রতিক্রিয়া বলের কারণে উপরের দিকে টেবিল প্রতিক্রিয়া বল দিয়ে, ফলে এই বল বা এর ওজনটা নাকচ হয়ে যাবে। এখন এই টেবিলের উপর ঘর্ষণ বল আছে। আমরা জানি ঘর্ষণ বল গতিশীল কোনো বস্তুর গতির বিপক্ষে কাজ করে। তাই ঘর্ষণ বল নির্ণয় সূত্র তোমরা জানো, F1 ইকুয়াল মিউ ডব্লিউ। মিউ হচ্ছে গতি ঘর্ষণ সহগ। আমরা গতি ঘর্ষণ সহগ 0.1 ধরে আমরা এই বস্তুটা কত ঘর্ষণ বল পাবে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। ঘর্ষণ বল পাচ্ছি আমরা 4.9 নিউটন, এটা আমরা ধরে নিয়েছি 4.9 নিউটন ঘর্ষণ বল। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে বলটা পাবো সেই বলটার সাথে এই বলটা বিয়োগ হবে, কারণ এটা তো বল বেশি আর এটার বল তো কমে। তো এই বলের সাথে এই বল বিয়োগ করার পর, তার সাথে ঘর্ষণ বল বিয়োগ করার পর যে বলটা থাকবে সেই বলটা হবে কার্যকর বল বা ক্রিয়াশীল বল, এই তিনটা বস্তুর উপর ক্রিয়াশীল বল। তাহলে আমরা এই তিনটা বস্তুর উপর ক্রিয়াশীল বলকে যে F দিয়ে প্রকাশ করি, তো F ইকুয়াল হবে F1 মাইনাস F2 মাইনাস F, F1 মাইনাস F2 মাইনাস F। তো F1 এর মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি, F2 মান বসিয়ে দিচ্ছি, F1 এর F1 এটা বড় হাতের F1, এটা ছোট হাতের F1। F1 এর মান এখানে বসিয়ে দিচ্ছি, F2 মান বসিয়ে দিচ্ছি, ছোট হাতের F1 এর মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আর এইখানে যেহেতু এই তিনটা বস্তুর উপর কার্যকর বল, তাই আমরা দিচ্ছি M প্লাস M1 প্লাস M2 ইন্টু A। এখান থেকে ক্যালকুলেশন করে A এর মান আসছে 1.47 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কার্যকর ত্বরণ। এই কার্যকর ত্বরণ এই তিনটা বস্তুর এই কার্যকর ত্বরণ, এবং এই কার্যকর ত্বরণের কারণে যে বল পাওয়া যাবে এই তিনটা বস্তুরই সেই বল। এটা বুঝতে হবে, কার্যকর ত্বরণের কারণে যে বল সেই বল এই তিনটা বস্তুর উপর ক্রিয়াশীল, সেই বলের কারণে তিনটা বস্তু গতিশীল থাকবে। অর্থাৎ এটা এইদিকে নামবে, এটা এইদিকে নামবে, এটা উপরের দিকে উঠবে, এটা আর কি। তাহলে কপিক্যালে এই তিন ধরনের বিষয় আমাদের ভালোভাবে জানা থাকবে, জানা থাকতে হবে, তাহলে আমরা অঙ্ক সহজে করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দুই একটা অঙ্ক করতে যাই, করলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর 2020 সালে এরকম একটা প্রশ্ন ছিল, আমরা করে দেখাচ্ছি। সেপ্টেম্বর 2020, এখানে একটা কপিকল লাগানো আছে, এখানে একটা ভর ঝুলানো আছে 3 কেজি। বলা হয়েছে যে এটা 2 কেজি, এটা একটা টেবিলের উপর বসানো আছে। এই বস্তু, এটা এম বস্তু। বলা হয়েছে পি বস্তুর এম বস্তুর উপর পি বস্তুটির বলের প্রভাব বিশ্লেষণ করো। এম বস্তুটির উপর পি বস্তুটির বলের প্রভাব বিশ্লেষণ করো। এটা 4 নম্বর 2020 সালে এসেছে। এম বস্তুটির উপর পি বস্তুটির বলের প্রভাব বিশ্লেষণ করো। তাহলে এই বস্তুটির বল নিচের দিকে ক্রিয়াশীল, এটারও বল নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু টেবিলের প্রতিক্রিয়া বলের কারণে এটা উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, ফলে এর বল বা এর ওজনটা নাকচ হয়ে যাবে, ফলে এই বস্তুটা এই বস্তুর কারণে নিচের দিকে নামবে। এই বস্তুটা বল কত? F1 ইকুয়াল আমরা ধরলাম M1G, M1 3 কেজি, G 9.8, গুণ করলে এই বস্তুটার বল আসে। এই বলটা এই বস্তুটার উপর ক্রিয়াশীল, এই বলের কারণে এই দুটো বস্তু নিচের দিকে নামবে।
তো এই দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল বল যদি আমরা F ধরি, তো F ইকুয়াল হবে F1। F ইকুয়াল কত? এই ভর যোগ করে যে ভরটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভর। তা এটার ভর হচ্ছে m আর এটার ভর হচ্ছে ধরলাম m1, তাহলে m প্লাস m1 a ইকুয়াল f1। f1 হচ্ছে 3 ইন্টু 9.8। এখান থেকে আমরা a যদি বের করি 3 ইন্টু 9.8 ভাগ 2 প্লাস 3, তাহলে আমরা পেয়ে যাব এটার ত্বরণ। এটা ত্বরণ পেয়ে যাব কত পাওয়া যায়? এটা ত্বরণ পাওয়া যায় 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এই বস্তুটা এইদিকে গতিশীল হবে। আমাদের মূলত বলা হয়েছিল এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব। তো এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব হচ্ছে পি বস্তুর বলের প্রভাবে এম বস্তুটা এত ত্বরণে, পি বস্তুর বলের প্রভাবে এম বস্তুটা এত ত্বরণে গতিশীল হবে। এটাই আমাদের লিখতে হবে। তাহলে এম বস্তুর বলের m1 বস্তু বা পি বস্তুর বলের প্রভাবে এম বস্তুটি এত ত্বরণে গতিশীল হবে। এটাই ছিল আমাদের 4 নম্বর 2020। আমরা আরেকটা সলিউশনে চলে যাই। দিনাজপুর বোর্ড 2020। দিনাজপুর বোর্ড 2020-এ যে প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে, এখানে দুটো বস্তু দেওয়া হয়েছে আগের মতোই। এ হচ্ছে একটা বস্তু, এ হচ্ছে একটা কপিকল, এখানে একটা বস্তু দেওয়া হয়েছে। এই বস্তুটার নাম দেওয়া হয়েছে পি, এর ওজন 7 কেজি, ধরলাম m1 ইকুয়াল 7 কেজি। এই বস্তুটা দেওয়া হয়েছে m 5 কেজি। এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2020। এখানে প্রশ্ন ছিল একই প্রশ্ন, এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব। এটা পি বস্তু, এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব একই রকম, একদম সেম এসেছিল। এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব, আমরা জানি এর একটা ওজন নিচে দিয়ে ক্রিয়াশীল, কিন্তু টেবিলের প্রতিক্রিয়া বলের কারণে এই ওজনটা নাকচ হয়ে যাবে। এই বস্তুটা বল নিচে দিয়ে ক্রিয়াশীল, এর বলকে আমরা F1 দিয়ে প্রকাশ করলাম। F1 ইকুয়াল m1 ইন্টু g। তোমরা জানো এটা হচ্ছে এই বস্তুর বল। এই বলের কারণে এই বস্তুটা গতিশীল হবে। এই বস্তুটা যখন গতিশীল হবে, এই দুইটা বস্তুকে একটা বস্তু মনে করতে হবে, বা একটা ট্রেন মনে করতে হবে, বা পুরোটা একটা ইঞ্জিন মনে করতে হবে। এই সুতাটাকে ভরহীন ভাবতে হবে। সেই হিসাবে এর উপর কার্যকর বল F ইকুয়াল হবে F1। F কি? F হচ্ছে m প্লাস m1, a ইকুয়াল F1। তো a ইকুয়াল কত হবে? a ইকুয়াল হবে m1 ইন্টু g বাই m প্লাস m1। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসে সেটাই হবে। তা মানটা আমাদের কত এসেছে আমরা বলে দিই। m1 এর মান ছিল 7 কেজি, 7 ইন্টু 9.8 ভাগ 5 আর 7, 5 আর প্লাস 7। এটা ক্যালকুলেশন করে এসেছে 5.72 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই ত্বরণে m1 ভরে বস্তুটা পি বস্তুর বলের প্রভাবে গতিশীল হবে। এই ত্বরণে 5.72 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বস্তুটি গতিশীল হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। আমরা আরেকটা বোর্ডে চলে যাই। এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ প্রশ্ন, 2020 সালে টেস্ট প্রশ্ন হিসেবে তারা দিয়েছিলেন। পাবনা ক্যাডেট কলেজ প্রশ্নটা হচ্ছে এরকম, একটা কপি কল দিয়েছিলেন। এই দিয়ে একটা বস্তু, আবার এই দিয়ে একটা বস্তু। আচ্ছা, দুই প্রান্তের 90 কেজি ও 40 কেজি ভরবিষ্ট কপিকলটির উপর অজানা বল প্রয়োগ করে কপিকলটি ভূমিতে 6 মিটার উপরে স্থির অবস্থায় রাখা হয়েছে।
তা একটার ভর হচ্ছে 90 কেজি আর একটা ভর হচ্ছে 40 কেজি। গতে বলেছে কপিগুলোটি স্থির রাখতে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল কত। অর্থাৎ যেহেতু প্রথম বস্তুটা নিচে নামবে আর এই বস্তুটা উপরে উঠবে, যেহেতু এর বল বেশি, তাহলে আমরা এমন একটা বল প্রয়োগ করব যাতে এই দুটো বস্তু স্থির অবস্থায় থাকে, এটা নিচে না নামে আর এটা উপরে না ওঠে। তাহলে আমাকে বল প্রয়োগ করতে হবে। কত বল প্রয়োগ করলে এই দুটো বস্তু স্থির অবস্থায় থাকবে? আমাদের প্রশ্নে তাই বলা হয়েছে কপিকলটি স্থির রাখতে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। তাহলে এই প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করতে হলে আমার আগে বের করতে হবে কত ত্বরণে তারা নিচে নামে। যত ত্বরণে তারা নিচে নামে সেই ত্বরণটা যদি বের করতে পারি তাহলে আমরা প্রযুক্ত বল বের করতে পারবো। তা এটার বল এই দিকে ক্রিয়াশীল, এটার বল এই দিকে ক্রিয়াশীল। এটাকে আমরা m1 দিয়ে প্রকাশ করলাম আর এটাকে আমরা প্রকাশ করলাম m2 দিয়ে। তো এটার বল F1 ইকুয়াল হবে m1g, এটার বল F2 ইকুয়াল হবে m2g। তো যেহেতু এটা এই দিকে ক্রিয়াশীল, এটাও এই দিকে ক্রিয়াশীল, দুটো বল বিপরীতমুখী, তাহলে এই বল থেকে এই বল যেহেতু বড়, এই বল ছোট, তো বড় বলতে ছোট বল বিয়োগ করার পর যে বল থাকবে সেটা হবে কার্যকর বল। তাহলে কার্যকর বল F ইকুয়াল F1 মাইনাস F2। F1 হচ্ছে m1g মাইনাস m2g। F ইকুয়াল কি? F ইকুয়াল m1 প্লাস m2a। এখানে যদি আমরা মান বসাই দিই, m1 এর মান হচ্ছে 90 কেজি, 90 ইন্টু 9.8, m2 মান হচ্ছে 40 কেজি, 40 ইন্টু 9.8 ভাগ এখানে m1 প্লাস m2 মান হচ্ছে 90 আর 40, 90 প্লাস 40। এখানে ক্যালকুলেশন করলে আমরা যে ত্বরণ এটা নিচে নামতেছে সেই ত্বরণটা আমরা পেয়ে যাব। সেই ত্বরণটা পাওয়া যায় 3.77 মিটার পার সেকেন্ড স্কয়ার, 3.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণে নামবে। যেহেতু আমরা ত্বরণ পেয়ে গেছি, তাহলে এখন আমরা প্রথম বস্তুর উপর এই ত্বরণে যেহেতু নামতেছে আমাদের বল প্রয়োগ করতে হবে। যদি আমি স্থির রাখতে চাই তাহলে প্রথম বস্তুর উপর বল, আমরা যে বলটা প্রথম বস্তু নিচের দিকে নামতেছে তার উল্টা দিকে যদি আমরা বল দেই তাহলে এই দুটা স্থির অবস্থায় থাকবে। কত বল প্রয়োগ করতে হবে? আমরা সেই বলকে প্রকাশ করলাম F দিয়ে, সাপোজ F দিয়ে প্রকাশ করলাম। F ইকুয়াল m1 ইন্টু a হচ্ছে এটা। m1 এর মান ছিল আমাদের 90 কেজি আর এর মান ছিল 3.77। এটা ক্যালকুলেশন করে যে বলটা পাওয়া যায় সেই বলটাই যদি আমরা প্রয়োগ করি তাহলে কপিকলটি স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ এই বস্তুটা আর নিচের দিকে নামবে না। এটা ক্যালকুলেশন করে পাওয়া যায় 339.2 নিউটন। অর্থাৎ এত নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে আর কপিকলটি স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ প্রথম বস্তুটা নিচের দিকে নামবে না। এটা ছিল আমাদের পাবনা ক্যাডেট কলেজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ঘ নম্বরে পাবনা ক্যাডেট কলেজ ঘ নম্বরে বলা হয়েছিল যে প্রথম বস্তুটি 2 মিটার নিচে নামে আর দ্বিতীয় বস্তুটি 2 মিটার উপরে ওঠে, তখন বস্তুদের বেগ কত? আমরা কিন্তু অলরেডি ত্বরণ পেয়ে গেছি। আমরা যদি ত্বরণ জানি তাহলে আমরা বেগ কিন্তু বের করতে পারবো। প্রথম বস্তুটা যে বেগে নিচের দিকে নামবে নিশ্চয়ই দ্বিতীয় বস্তুটা সেই বেগে এক উপরের দিকে উঠবে, কারণ আমরা শুরুতেই বলছি এই দুটো বস্তু সুতা দিয়ে বাঁধা আছে, সুতাটি ভরেন। দুটো বস্তুকে একটা বস্তু কল্পনা করতে হবে, এটা একটা ইঞ্জিন আর এটা একটা বগি বা বগি কল্পনা করতে হবে। এটা যে বেগে নামবে এটাও সেই বেগে উপরে উঠবে, তাহলে এটার বেগ যদি আমরা বের করতে পারি তাই এটার বেগও এটারও বেগ একই বেগ। তাহলে আমাদের বেগ বের করতে হবে, আমাদের তো ত্বরণ দেওয়া আছে, তাহলে আমরা বেগ বের করে ফেলবো। তাহলে আমরা বেগ বের করে ফেলি। বেগ বের করার সূত্র আমরা জানি v স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2gs বা 2as। আমরা এখানে a দিয়ে প্রকাশ করছিলাম, তো আমরা এখানে a লিখব 2as। তা আদিবেগ ছিল 0, আদিবেগ 0, তাই স্কয়ার দিলে 0 হবে। 2 ইন্টু a, এর মান 3.77 ইন্টু s, এই হচ্ছে 2 মিটার নিচে নামলে। তো 2 মিটার নিচে নামলে এই বস্তুটা যে বেগ হবে ঠিক 2 মিটার এটা উপরের দিকে উঠবে, এরও একই বেগ থাকবে। এখান থেকে ক্যালকুলেশন করে ভির মান পাওয়া গেছে, 3.88 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভির মান পেয়ে গেলাম।
অর্থাৎ কত বেগে প্রথম ভরের বস্তুটি 2 মিটার নিচে নামবে এবং কত বেগে দ্বিতীয় ভরের বস্তুটি 2 মিটার উপরে উঠবে, সেই বেগটা আমরা পেয়ে গেলাম। এটা ছিল পাবনা ক্যাডেট কলেজ। এরপরে আমরা আরেকটা কপিকুলার অঙ্ক সলিউশন করি। এটা দিনাজপুর বোর্ড 2017। দিনাজপুর বোর্ড 2017-তে আমাদের একটা কপিকুলার অঙ্ক আছে, সেটা আমরা সলিউশন করে দিই। দিনাজপুর বোর্ড 2017। দিনাজপুর বোর্ড 2017-এ যে প্রশ্নটা দেওয়া হয়েছে, বলেছে রনি কপিকুলের সাথে সুতায় বাঁধা 200 গ্রাম ভরের একটি পতাকা 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপরে তুলল। তা রনি সুতায় বাঁধা তাহলে আমরা তো দেখেছি পতাকা কিভাবে তোলে। পতাকা তোমরা জানো এরকম একটা পতাকা এরকম থাকে, তোমরা সবাই জানো। এখানে একটা কপিকুলার মতো ব্যবস্থা থেকে তোমরা জানো। এক প্রান্তে পতাকা লাগানো হয়, আরেক প্রান্তে সুতা থেকে এই সুতাটা টানলে এই পতাকাটা আস্তে আস্তে উপরে উঠে যায়। এটা হচ্ছে আমাদের সিস্টেম, যেভাবে আমরা পতাকা উত্তোলন তোমরা দেখেছো নিশ্চয়। এই ধরো পতাকা, এইটা টানলে এটা উপরে উঠবে। এটা হচ্ছে পতাকা সিস্টেম। তো এখানে পতাকা বলেছে 200 গ্রাম ভরের একটি পতাকা ভর হচ্ছে 200 গ্রাম। ওকে, আমরা শুধু ঘটা করে দিব। ঘটায় মূলত বলা হয়েছে 200 গ্রাম ভরের একটি পতাকা 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপরে তুললো। পরবর্তীতে সেই পতাকাটা একই উচ্চতায় তুলতে সুতোর অন্য প্রান্তে 1 কেজি ভরের 2 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো। এখানে একটা বস্তুটা ভর 1 কেজি এবং এটা 2 মিটার উচ্চতা আছে। 2 মিটার উচ্চতায় তুলে 1 কেজি ভরের বস্তুটা ছেড়ে দেওয়া হলো। 1 কেজি ভরের বস্তু যদি 2 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়, তা সে 2 মিটার নিচেই নামবে আর পতাকাটা 2 মিটার উপরে উঠবে। এটা আমরা সবাই বুঝতেছি। এটা 2 মিটার নিচে নামবে আর পতাকাটা 2 মিটার উপরে উঠবে। এটা তো আমরা সব বেসিক ধারণাতে আমরা বুঝি যে পতাকাটা 2 মিটার উপরে উঠবে আর বস্তুটা যেহেতু 2 মিটার নিচে নামতেছে। এখন বলে যে দ্বিতীয় ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে কিনা, অর্থাৎ প্রথম বস্তুটা যে নামছে আর পতাকাটা যে উপরে দিকে উঠছে, এখানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে কিনা এটা আমাদের বের করতে বলা হয়েছে। শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে কিনা সেটা আমাদের বের করতে বলা হয়েছে। শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে কিনা সেটা আমাদের বের করতে বলা হয়েছে। যখন বস্তুটা 2 মিটার উচ্চতায় ছিল, তখন এই বস্তুর মধ্যে যে শক্তি ছিল সেটা হচ্ছে বিভব শক্তি, সেটাই তার মোট শক্তি। এই মোট শক্তি নিয়ে বস্তুটা যখন নিচের দিকে নামবে, তখন তার বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হবে এবং এই বস্তুটা যখন ভূমিতে অর্থাৎ 2 মিটার নিচে নামবে, তখন তার গতি শক্তি পাওয়া যাবে। আমাদের বের করতে হবে তার মোট শক্তি কত এবং গতি শক্তি কত এবং কত শক্তি সে হারিয়েছে। তাহলে আমরা প্রথমে এই বস্তুটার ক্ষেত্রে আমরা কি বের করব? আমরা মোট শক্তি বের করব আর গতি শক্তি বের করব। গতিশক্তি, মোট শক্তি থেকে গতিশক্তি বিয়োগ করলে আমরা হারানো শক্তি পাবো। সেই হারানো শক্তিটা নিশ্চয়ই এই পতাকা ব্যবহার করেছে। তাহলে আমরা এখানে মোট শক্তি আগে বের করি। এই পতাকার মোট শক্তি কত? পতাকার মোট শক্তি E ইকুয়াল ইপি, অর্থাৎ 2 মিটার উচ্চতায় যেহেতু পতাকা স্থির অবস্থায় ছিল শুরুতেই, তাই তার বিভব শক্তি হচ্ছে মোট শক্তি। তাহলে পতাকা ভর ছিল 1 কেজি। আমরা জানি পি ইকুয়াল এমজিএইচ, আমরা সূত্রটা বসাই দিই। এমজিএইচ, পতাকা ভর 1 কেজি, 9.8, উচ্চতা হচ্ছে 2 মিটার। এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? আমরা ক্যালকুলেশন করলে পাবো সেটা হচ্ছে 19.6 জুল। এটা পতাকার হচ্ছে মোট শক্তি। এই শক্তিটা পতাকার মধ্যে নিহিত ছিল বা সঞ্চিত ছিল। এখন পতাকাটা 2 মিটার নিচে নামবে। 2 মিটার নিচে নামলে তার একটা ত্বরণ প্রাপ্ত হবে। এখন ত্বরণ প্রাপ্ত হবে, 2 মিটার নিচে নামবে। নিচে নামলে তার কত ত্বরণ প্রাপ্ত হবে, কত বেগ হবে, সেটা আমাদের বের করতে হবে।
এখন কত ত্বরণ প্রাপ্ত হবে আমরা কল্পনা করে, আমরা আগেই বলছি এই দুইটা বস্তু সুতা দিয়ে বাঁধা আছে, দুইটা বস্তুকে একটা বস্তু মনে করতে হবে। আগের ধারণাগুলো তোমাদের মাথায় থাকতে হবে, এর আগে আমরা যে বিষয়গুলো পড়েছি সেগুলো অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে। তাহলে এই পতাকায় বা এই দুইটা বস্তুর উপর কার্যকর বল হবে এফ। এফ ইকুয়াল এর যে বল, এর বল থেকে এর বল বিয়োগ করলে, অর্থাৎ বস্তুর বল যদি F1 হয় আর পতাকার বল, পতাকা বল তো নিচের দিকে ক্রিয়াশীল, বস্তুর বল কি নিচের দিকে ক্রিয়াশীল, F2 হয়, তাহলে এই F1 বস্তুর ভর থেকে বস্তুর বল থেকে পতাকার বল বিয়োগ করতে হবে, বস্তুর বল থেকে পতাকার বল বিয়োগ করতে হবে। বস্তুর বল কত? বস্তুর বল F ইকুয়াল mg, অর্থাৎ m1g ধরলাম, পতাকার বল কত? m2g ধরলাম। তাহলে m1 হচ্ছে 1 কেজি 9.8 আর m2 হচ্ছে 200 গ্রাম মানে 0.2 কেজি 9.8। এইসব ক্যালকুলেশন করে আর এখানে f ইকুয়াল হবে m1 প্লাস m2 a। তাহলে a ইকুয়াল কি হবে? a ইকুয়াল হবে 9.8 মাইনাস, এখানে ক্যালকুলেশন করা হয় 8 দুগুণে 16 6 9 দুগুণে 18 19 1.96, এটা ভাগ থাকতেছে 1 কেজি প্লাস 0.2। এই সব ক্যালকুলেশন করে যে মানটা আমাদের হাতে এসেছে সেটা এসেছে 6.534 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমরা পেয়ে গেছি কত ত্বরণে এই বস্তুটা নিচের দিকে নামবে এবং কত ত্বরণের পতাকাটা উপরের দিকে উঠবে, সেই ত্বরণটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ত্বরণটা ইন্ডিকেট করে ফেলি। আমাদের প্রশ্ন ছিল এই বস্তুটা এই তার মোট শক্তি এত এবং কত শক্তি নিয়ে কত গতি শক্তি নিয়ে ভূমিতে নামছে, সেই গতি শক্তিটা আমরা এখন বের করব। গতি শক্তিটা বের করার পর মোট শক্তি থেকে যদি আমরা গতি শক্তি বের করি তাহলে তার হারানো শক্তি পাওয়া যাবে। সেই হারানো শক্তিটা কোথায় গেল? নিশ্চয়ই এই পতাকা সেই হারানো শক্তিটা ব্যবহার করেছে। তাহলে আমরা প্রথমে হারানো শক্তি বের করার জন্য আমরা এই বস্তুটা কত বেগে ভূমিতে পড়ছে তার গতি শক্তি কত সেটা আমরা বের করে ফেলি। তাহলে বস্তুর গতিশক্তি, আমরা বস্তুর গতিশক্তিটা এই পাশে করে ফেলি। বস্তুর গতিশক্তি ইকে ইকুয়াল হাফ mv স্কয়ার। তোমরা সবাই জানো হাফ, m এর মান তো এখানে m2 ধরেছিলাম, না ধরলে কোনো সমস্যা নেই। হাফ mv স্কয়ার, m এর মান ছিল 1 কেজি, আর v স্কয়ার ইকুয়াল 2gh। তোমরা জানো স্কয়ার প্লাস 2gh, ইউ তো আদিবেক্ত শূন্য, তার 2g হচ্ছে এটা কিন্তু এর ত্বরণ, এখন এই ত্বরণে সে নামতেছে 6.534 2gh, সে আর নামবে 2 মিটার। এটা ক্যালকুলেশন করলে যে শক্তিটা পাওয়া যাবে সেটাই তার গতিশক্তি। আমরা গতিশক্তি কত পাচ্ছি সেটা ক্যালকুলেশন করে পাওয়া গেছে 13.068 জুল। এটা আছে তার গতিশক্তি। এখন বোঝার চেষ্টা করো, তার মোট শক্তি ছিল 19.6 আর গতিশক্তি পাওয়া হলো 13.68 জুল। তা নিশ্চয়ই সে তার শক্তি হারিয়েছে। কত শক্তি হারিয়েছে সেই শক্তি হারানো শক্তি বের করে ফেলি। বস্তু কর্তৃক হারানো শক্তি, বস্তু কর্তৃক হারানো শক্তিটা আমরা এই জায়গাটায় বের করে ফেলি। বস্তু কর্তৃক হারানো শক্তি, বস্তু কর্তৃক হারানো শক্তি বস্তু কর্তৃক হারানো শক্তি 19.6 মাইনাস 13.068। এটা হচ্ছে বস্তু কর্তৃক হারানো শক্তি। তা বস্তু কর্তৃক হারানো শক্তি এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 6.53 নিউটন, 532 নিউটন। এটা পাওয়া যাচ্ছে বস্তু কর্তৃক হারানো শক্তি। এই হারানো শক্তিটা কোথায় গেল? নিশ্চয়ই এই হারানো শক্তিটা এই পতাকা ব্যবহার করেছে। তা পতাকা যে হারানো শক্তিটা ব্যবহার করছে, আমরা যদি দেখাইতে পারি পতাকার যে শক্তিটা নিয়েছে সেই শক্তি আর এই হারানো শক্তি সমান, তার শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে। পতাকা এখানে দুইটা শক্তি নিয়েছে, একটা শক্তিতে পতাকাটা উপরে দিয়ে উঠছে 2 মিটার, সেটা তার পতাকার গতিশক্তি, আর 2 মিটার উচ্চতায় পতাকাটা স্থির অবস্থা আছে, এটা পতাকার বিভব শক্তি। পতাকার গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে পতাকার মোট শক্তি পেয়ে যাব। পতাকার মোট শক্তি কত সেটা বের করবে, সেইটা আর এই হারানো শক্তি যদি সমান হয় তাহলে শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে। তাহলে আমরা প্রথমে পতাকার বিভব শক্তি বের করি। পতাকার বিভব শক্তিটা আমরা এই পয়েন্টটাতে করে ফেলি।
পতাকার বিভব শক্তি ইপি ইকুয়াল এমজিএস, তোমরা জানো সবাই ইপি ইকুয়াল এমজিএস। এম ছিল ভর 0.2 আর জি 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 আমাদের ত্বরণটা কত ছিল? ত্বরণটা আমাদের ছিল 6.534। এই ত্বরণে কিন্তু উঠতেছে 6.534 ইন্টু এইচ, এইচ হচ্ছে 2 মিটার। এটা ক্যালকুলেশন করলে আমরা পতাকার বিভব শক্তি পেয়ে যাবো। পতাকার বিভব শক্তি পাওয়া যায় 3.92 নিউটন। এটা পতাকার বিভব শক্তি পাওয়া যায়। এখন আমরা পতাকার গতি শক্তি বের করব। পতাকার গতি শক্তি কত পাওয়া যায়? ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ 2 মিটার যে উচ্চতায় আসলো বস্তুটি, পতাকাটা যে গতিশীল হলো, সেই গতিশক্তি, যে শক্তির কারণে পতাকাটা গতিশীল ছিল 2 মিটার, সেই শক্তিটা আমরা বের করব। হাফ এম এর মান হচ্ছে 0.2, 200 গ্রাম মানে 0.2, ভি স্কয়ার হচ্ছে 2gh। আমরা 2 ইন্টু জি মানে যে ত্বরণের উপরের দিকে উঠছিল সেই ত্বরণটা ছিল 6.534, ভি স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2gh। তোমরা জানো ইউ তো 0, তাই 2gh, h 2 মিটার উচ্চতায় উঠছে, আমরা দিলাম এখানে 2 মিটার বসে। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসে সেই মানটা আমরা বের করে দেখি কত আসে। মানটা ক্যালকুলেশন করে আসে 6.534 ইন্টু 2 ইন্টু 0.2, 2.6136 জুল। তাহলে পতাকার মধ্যে মোট শক্তি ই ইকুয়াল ইপি প্লাস ইকে। ইপি আছে 3.92 আর 2.6136। আমরা এটা যে যোগ করে দেই, প্লাস 3.92 যোগ করলে 6.532 নিউটন। তাহলে আমরা দেখতে পাইলাম, আমরা কি দেখতে পাইলাম যে পতাকার মধ্যে এখন এই শক্তিটা সঞ্চিত আছে। পতাকার মধ্যে যে শক্তিটা সঞ্চিত আছে, পতাকার মধ্যে যে শক্তিটা সঞ্চিত আছে আর বস্তু যে শক্তিটা হারিয়েছে, সেই দুই শক্তি সমান। পতাকার মধ্যে যে শক্তিটা সঞ্চিত আছে বা যে শক্তিটা ব্যবহার করছে পতাকা, তার বিভব শক্তি আর পতাকা উপরে উঠতে যে গতি শক্তি, এই দুই শক্তির সমষ্টি এটা পতাকার মধ্যে এই শক্তিটা ব্যয় হয়েছে। এই শক্তিটা কে দিয়েছে? এই শক্তিটা বস্তু দিয়েছে। বস্তু যে শক্তিটা হারিয়েছে সেই হারানো শক্তি আর পতাকার শক্তি দুইটা সমান এসেছে, তাহলে শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে। এটাই ছিল আমাদের মূলত বোর্ড সলিউশন। তাহলে আমাদের ব্যাপারগুলো হয়ে গেল। আমরা এই অধ্যায়ে কিছু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের সাথে রিলেটেড নৈবিত্তিকের জন্য কিছু বিষয় আমরা পড়িয়ে মূলত আমরা শেষ করে দেব আজকের ক্লাসটা। শুধু নৈবিত্তিকের জন্য আমরা জানি ভূমি থেকে এই উচ্চতায় কোনো বস্তু যদি রাখা হয়, ধরো এই 60 মিটার একটা বস্তু রাখা হয়েছে, ধরো এটা এম ভরের বস্তু। আমাদের এরকম প্রশ্ন অহরহ তোমরা পেয়েছো যে কোথায় বিভব শক্তি গতিশক্তি অর্ধেক, কোথায় বিভব শক্তি গতিশক্তি সমান, কোথায় গতিশক্তি বিভব শক্তি অর্ধেক, এই বিষয়গুলো তোমরা পেয়েছো। এই বিষয়গুলো আমরা একটু শর্টকাট নিয়মে হালকা আমরা বলার চেষ্টা করতেছি। ধরি 60 মিটার উচ্চতায় এম ভরে একটি বস্তু আছে, 60 মিটার উচ্চতায় স্থির অবস্থায় আছে। এখানে তার মোট শক্তি ই ইকুয়াল ইপি প্লাস ইকে। তোমরা জানো এই মোট শক্তি প্রত্যেকটা বিন্দুতে সে মেনে চলবে, অর্থাৎ এইখানেও মোট শক্তি ইপি প্লাস ই কে সমষ্টি ই। এখানে ই যত, এখানে ই তত, এখানেও ই তত, এখানেও ই তত, এইখানেও ই ততই থাকবে, কারণ মোট শক্তি তো ধ্রুবক, এটা শক্তির নিত্যতা সূত্র। মোট শক্তি স্থির আছে। এখন যদি বলা হয় কোথায় কত উচ্চতায় ইপি সমান সমান ই কে, কত উচ্চতায় ইপি সমান ই কে, এরকম যদি বলা হয়, আমাদের নৈবিত্তিক ফিল আপ করার স্বার্থে আমরা বলতেছি কত উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান। যদি এরকম প্রশ্ন থাকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান, আমরা জানি 60 মিটার উচ্চতায় ইপি প্লাস ই কে, এই মোট শক্তি, এটা আছে মোট শক্তি। কোথায়? 60 মিটার উচ্চতা। 60 মিটার উচ্চতা থেকে আমরা কাউন্ট করতেছি, মোট শক্তি হচ্ছে 60 মিটার উচ্চতায়, এটা মেনে চলছে, এটা আমরা বলতে পারবো। আর বাকিগুলো কত উচ্চতায় কি আছে সেটা পরে প্রশ্ন। ইপি প্লাস ই কে 60 মিটার উচ্চতায় মোট শক্তি ছিল এটা, আর ইপির মতোই রাখবো।
আর ইকে সমান ইপি বলা হয়েছে, ইকে এর জায়গায় ইপি বসাই দেব, তাহলে এখানে আসলো 2 ইপি। তাহলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান, এই 2টা আমরা পাইলাম, 60 কে 2 দিয়ে ভাগ দেব, তাহলে 30 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান। 30 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 30 মিটার 2, এখানে কত পাবো সেটা তোমরা খেয়াল করবা, এখানে কত পাচ্ছে সেটা খেয়াল করতে হবে। সেটা দিয়ে এটাকে ভাগ দিলে আমরা পেয়ে যাবো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান। আমরা 2 পাইছি, 2 কে 60 দিয়ে ভাগ দেবো, ভাগ দিয়ে আমরা পেয়ে গেলাম 30 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান। এটা হচ্ছে নৈমিত্তিক ফিল আপ করার জন্য, কোনো অঙ্ক করার জন্য না, ছোটখাটো নৈমিত্তিক ফিল আপ করার জন্য আমরা যাতে শর্টকাট খুব দ্রুত গতিতে করি সেই কারণে এটা বলা হচ্ছে। যদি বলা হয় ইপি সমান সমান হাবিকে, এরকম বলা হয় যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তখন এইখান থেকে তোমাদের বের করতে হবে ইকে সমান, তাহলে কি ইকে সমান 2 ইপি। এইটুকু বের করার পর তোমাদের এখন এখানে মান বসাইতে হবে, ইপি ইপির মধ্যে থাকবে, ইকে সমান 2 ইপি, তাহলে এখানে আমরা পেলাম 3 ইপি। তাহলে 60 কে 3 দিয়ে ভাগ দাও, 3 × 30, তাহলে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। বোঝার চেষ্টা করতে হবে, 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। আরো আমরা ধরি এরকম অনেক পয়েন্ট তোমাদের আছে, তোমরা বাসায় একটু চিন্তা করলেই পারবা। ধরো লেখা হলো ইপি সমান 1/3 ইকে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির 1/3। এখান থেকে ক্যালকুলেশন করে ইকে সমান কি 3 ইপি, এটা বের করবা। তারপরে এখানে মান বসাই দেবা, ইপি ইপির মধ্যে রাখবা, ইকে সমান 3 ইপি, তাহলে আসলো 4 ইপি। তাহলে 60 কে 4 দিয়ে ভাগ দাও, 4 × 60, অর্থাৎ 15 মিটার। 15 মিটার, আগেরটা আমরা 10 মিটার বলেছিলাম, ভুলে 10 মিটার বলেছিলাম, ওটা 20 মিটার হবে। তাহলে 15 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3। 15 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3। আর আগে যেটা আমরা বলেছিলাম সেটা আরেকবার বলে দেই, ইপি সমান হাফ ইকে, তাই ইকে সমান 2 ইপি। তাহলে আমরা বলে দেই ইকে সমান 2 ইপি, তাহলে হলো 3 ইপি, তাহলে 3 দিয়ে 20 মিটার, তাহলে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি অর্ধেক, 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। এইভাবে তোমাদের আরো দেই, ধরো যে ইপি সমান 1/4 ইকে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির 1/4, বিভব শক্তি গতিশক্তির 1/4, তাহলে ইকে সমান 4 ইপি। এটাতে এই বোঝায় যে তাহলে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, তাহলে এখানে ইপি লিখবা, আর ইকে সমান 4 ইপি, তাহলে হলো 5 ইপি। তাহলে 60 কে 5 দিয়ে ভাগ দিলে 5 × 60, তাহলে 12 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4, তাহলে 12 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমরা ওয়েটা তো তোমরা বুঝতে পারলা, একটা নৈমিত্তিক ফিল আপ করা কত সহজ হয়ে যাবে। তাহলে যদি এই অঙ্ক করে তুমি নৈমিত্তিক ফিল আপ করতে তাহলে কত কষ্ট হতো। তাই আমরা একটু ওয়ে শিখাই দিলাম কিভাবে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি অর্ধেক, বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তি 1/3, বিভব শক্তি গতিশক্তি 1/4, 1/5, 1/6, 1/7, যেরকম হোক, বা গতিশক্তি বিভব শক্তি 7 গুণ, 6 গুণ, 5 গুণ, যতই হোক না কেন, ঠিক এই প্রসেস অবলম্বন করে আমরা উচ্চতাটা বের করতে পারবো। সবসময় মনে রাখতে হবে উচ্চতা ভূমি থেকে কাউন্ট করা হচ্ছে, অর্থাৎ বিভব শক্তি উচ্চতা ভূমি থেকে কাউন্ট করা হয়, এটা মনে রাখতে হবে। আর এইসব বিষয় তোমাদের মনে রাখতে হবে, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি আছে, এখানে গতিশক্তি 0, শুধু বিভব শক্তিটাই মোট শক্তি। একদম যখন ভূমিতে স্পর্শ করবে তখন ইপি প্লাস ইকে, যেহেতু ভূমি স্পর্শ করেছে, এখানে আর কোনো বিভব শক্তি নাই, সমুদয় শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় শুধু বিভব শক্তি থাকতেছে, আর ভূমিতে শুধুই গতিশক্তি থাকতেছে, আর মাঝখানে প্রত্যেকটা পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি দুইটাই থাকতেছে। তবে প্রত্যেকটা পয়েন্টে বিভব শক্তি গতিশক্তির সমষ্টি একই থাকবে, এটাই শক্তির নিত্যতার সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ অল।